আপনি যাবেন, আপনার জিভের ওপরে আমি থাকব। ইষ্টভীতি বন্ধ করে না, ইষ্টভীতি বন্ধ করে না, না পারলে শালা হাওয়া দিয়ে করে দিও, আমি বাতাস দিয়ে করে দিও না, ইষ্টভীতি বন্ধ করে না। ঠাকুর ঝুঁকে পড়ে বলছে, এখন আর গাল দিচ্ছিস না কে? শালা যাওয়ার সময় তো গাল পাড়তে পারতে চলে গেলি, এখন শালা গাল দিচ্ছিস না কে? রমাশঙ্করের চোখের জল আর বন্ধ হয় না। তারা জানেই না সৎসঙ্গ আন্দোলনে শুধু গুরুগিরি ব্যবসা করার জন্য অনুকূলচন্দ্র আবির্ভূত হননি, শুধু গুরুগিরি ব্যবসা করার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আসেননি, শুধু আমার এবং আপনার দুপাশে ইষ্টভীতি নিয়ে আমাদের কাছে ধ্যানের গুরু হওয়ার জন্য তিনি আসেননি। আমার কথা নয়, ভবানী প্রসাদ চট্টোপাধ্যায় তার লেখা দেশ বিভাগ এবং তার নেপথ্য পশ্চাৎপট আনন্দ পাবলিশার্সের বইটা খুঁজে পাবেন, আপনারা দেখে নেবেন। আমরা সবসময় উল্টো পথে চলি, বলে মন দিয়ে কাজ করো, মন দিয়ে পড়ো, মন দিয়ে দেখো, আর ইনি বলছেন মনোযোগী হতে যেও না। তাহলে কি হব? আগ্রহী হও। চলন হারা চরণ পূজা, বন্ধা পূজা ঠিকটা জানিস, আদর্শেতে অটুট চলন, বর্ধনা তোর তাই তো মানিস। স্ত্রী পুত্র কন্যা এদের মুখ ভাবতে গেলে যেন আমার মুখ মনে পড়ে। বাণীর মধ্যে বললেন, যে মানে সে জানে, যে মানে না সে জানে না। কেশব কেশব ডাকছ কত, চাইছ সব হিসেব মতো। বলি কেশব কি তোর বাপের চাকর? করবে সব তোর সময় মতো। উই আর নট সেলসম্যান, উই আর নট ফেরিওয়ালা, উই আর নট হকার অ্যাট অল। আমরা জীবনের কথা বলবো, আমরা বিজ্ঞানের কথা বলবো, আমরা বাঁচার কথা বলবো, আমরা অস্তিত্বের কথা বলবো, আমরা সংহতির কথা বলবো, আমরা সুদৃঢ় সুন্দর ইন্ডিকেটিভ ওয়ে আমরা আনফোল্ড এবং স্পাউট করে দেখাবো যে উই আর দি মেসেঞ্জার অফ আওয়ার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী শ্রী ঠাকুর দেওঘরের মাটিতে বসে আছেন, তার সামনে কয়েকজন বিশিষ্ট বরেণ্য বিদগ্ধ বরিষ্ঠ ব্যক্তিবর্গ বসে আছে। তার মধ্যে একজন এই গিধনি আশ্রমের অন্যতম প্রতিষ্ঠাতা, আমার পিতৃতুল্য, আমার অত্যন্ত প্রণম্য কিরণচন্দ্র মুখোপাধ্যায়। ঠাকুর ভক্তজনের সঙ্গে প্রসঙ্গ করতে করতে হঠাৎ ইশারা করে কিরণদাকে এরম করে দেখাচ্ছেন, বারবার দেখাচ্ছেন এরম করে। সামনে কিছু ফুলের গাছ, কিছু ফুল ফুটে আছে, বারবার এরকম করে দেখাচ্ছেন। আর বারবার দেখাবার পর কিরণদা অনেকক্ষণ তাকাচ্ছেন, দেখছেন। দেখতে দেখতে একসময় আন্দাজ করে ঠাকুরকে বললেন, আপনি কি আমাকে ওই ফুলগুলো দেখাচ্ছেন? ঠাকুর হাসলেন, হেসে বললেন, আমি করছি কি, ওই ফুলের ওপরে মৌমাছি, ভ্রমর, প্রজাপতি সব এসে বসতেছে, দেখেছিস? বলে হ্যাঁ। আমি করছি কি, সকলেই কি একই মাল গ্রহণ করতেছে? ওই ফুলের ওপরে ভ্রমর, প্রজাপতি এবং মৌমাছি এসে যে বসছে, সবাই কি একই মাল গ্রহণ করছে? কিরণদা কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, আমি ঠিক জানি না, বলতে পারবো না। ঠাকুর তখন নিজেই বললেন, কেউ অ্যাসিড, কেউ অ্যালকালি, কেউ মধু নিচ্ছে। ওই একই ফুলের থেকে এক একজন এক একটা গ্রহণ করছে। বলে কিছুক্ষণ থামলেন, থেমে একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ শালা, আমার এখানেও তাই, বুঝেছিস? সবাই আমার এখানে আসে, জড়ো হয়, সবাই এক মাল নিবের আসে না, ওই এক একজন এক এক রকমের মাল নিবার জন্য আসে। কিছুক্ষণ থামলেন, তারপরে প্রসঙ্গার্তন ঘটে গেল, অন্য প্রসঙ্গে চলে গেলেন। কী কী নেওয়ার জন্য আসে, কত মানুষ এসছে। দিব্য জীবনের নানা রকমারি পরিক্রমা আমরা করি। আমি আজকে দিব্য জীবনের কয়েকটি দিক আপনাদের কাছে উন্মোচন করবার চেষ্টা করব। তার মাথার মূল্য তখন প্রায় লাখখানিক টাকার কাছাকাছি পরাধীন ভারতবর্ষে। ঋষি অরবিন্দের ভাই বারিন ঘোষ, তিনি একটি পত্রিকা সম্পাদনা করতেন। পত্রিকাটির নাম হচ্ছে নারায়ণ পত্রিকা। তার কাছে একদিন হঠাৎ রমাশঙ্কর সিং ত্রিবেদী জিজ্ঞাসা করছে, আর পালাতে পাচ্ছি না,
আমাকে অ্যারেস্ট করেই ফেলবে ব্রিটিশ পুলিশ, আমাকে ব্রিটিশ পুলিশ অ্যারেস্ট করেই ফেলবে, আমি আর পালিয়ে থাকতে পারছি না, তুমি একটা উপায় আমাকে বলো। তখন বারিন ঘোষের কথা এবং পরামর্শে ওই পাবনা হেমায়তপুরে রমাশঙ্কর ত্রিবেদী প্রায় রাত্রি 10:30 11টা নাগাদ গিয়ে পৌঁছেছেন। কাছে একটা দোকান ছিল, ওখানে জিজ্ঞেস করলেন এখানে অনুকূল ঠাকুর থাকেন? বলে হ্যাঁ। বলে কোথায় উনি? বলে এখন তো দেখা পাবেন না, রাত্রির হয়ে গেছে, আপনি গেস্ট হাউসে গিয়ে এখন বিশ্রাম করুন, কালকে সকালে দেখা হবে। মাথা ভর্তি চুল, দাড়ি এবং জট, এবং গায়ে একটা গেরুয়া পোশাক, রুদ্রাক্ষের মালা, ছদ্মবেশ নিয়ে তিনি পালিয়ে লুকিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সেই গেস্ট হাউসটা বললো কোথায়? গেস্ট হাউস? বলে ওই ওখানে যান। গিয়ে দেখলো বাঁশের বেড়া দিয়ে ঘেরা, আর বাঁশের একটা মাচা, তার মধ্যে একটা বস্তা পাতা আছে, ওটা আমাদের তখন সৎসঙ্গের গেস্ট হাউস। তা রমাশঙ্কর ওখানে গিয়ে দাঁড়িয়ে, একটা কুকুর সেখানে শুয়ে আছে, কুকুরটাকে তাড়িয়ে দিয়ে সেখানে বসছে আর বিড়ি খাচ্ছে। ঠিক ঠাকুর যেখানে বিশ্রাম করেন সেই জায়গায়, ঠাকুরের বাসক ঘরে যেখানে বাস করেন তিনি, সেখানে তার অন্যতম সেবক ছিলেন ভোলানাথ সরকার। ঠাকুর হঠাৎ ভোলানাথদাকে বললেন, আপনি একবার দেখে আসবেন নাকি আমাকে ওখানে কেউ আসিছে কিনা? ভোলানাথদা বিছনা টাঙিয়ে খাটিয়ে মশারি টশারি টাঙিয়ে ফিটফাট করে বলছেন, আপনি এখন শুয়ে পড়ুন, এখন এত রাতে আর কেউ আসার নেই। ঠাকুর টাকাটা দিয়ে বলছেন, যান না একবার ঘুরে দেখে আসবেন কে ডাইছে। ভোলানাথদা এসে দেখছেন একটা সন্ন্যাসী, জটা জুটোধারী, দাড়ি টাড়ি আলা একটা সন্ন্যাসী, তিনি বসে বসে বিড়ি খাচ্ছেন। তখন উনি ভাবলেন, এই ঠাকুরের সঙ্গে শাস্ত্র তর্ক ইত্যাদি নিয়ে আলোচনা করে সময় নষ্ট করবে বেকার, সুতরাং এর সাথে এখন রাত্রিবেলাকে ফুটিয়ে দিই, কালকে সকালবেলা যা হয় হবে, ঠাকুর বিশ্রাম করুন। তিনি বললেন, আজকে দেখা হবে না, ঠাকুর বিশ্রাম করছেন, আপনি আজকে এখানেই বিশ্রাম করুন, কালকে সকালবেলা দেখা হবে। আর উনি বলছেন, আমার এক্ষুনি দরকার, এক্ষুনি আমার দরকার। উনি বলছেন, এখনই দেখা হবে না। উনি বললেন, আপনি ঠাকুরকে গিয়ে বলুন না। এই কথোপকথনের পর ভোলানাথদা পাত্তা না দিয়ে ঠাকুরের কাছে আসতেই ঠাকুর বলেন, কি ডাইছে? বলে, একটা সন্ন্যাসী এসছে আপনার সঙ্গে তর্ক বিতর্ক করবে, আমি বলেছি আজকে দেখা হবে না, কালকে হবে। ঠাকুর হাসতে হাসতে বলছেন, উয়ের যে আজই এখনই দরকার, আপনি যা শুয়ে পড়েন আর উয়েক পাঠায় দেন। রমাশঙ্কর কাছে এসে বসার সঙ্গে সঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলছেন, তুমি কি রাজপুত? তিনি বললেন, আজ্ঞে হ্যাঁ। তারপরেই বললেন, তুমি কি দীক্ষা নিয়েছো? বারিন ঘোষ তাকে একটা কথা বলে দিয়েছিল, ওখানে দীক্ষা নিলে পরে ইষ্টভীতি করতে হয়, ঋত্বিক বলে যে দীক্ষা দেয়, তুমি একদম জ্যান্ত মিথ্যে কথা চালান করে দেবে, বলে হ্যাঁ দীক্ষা নিয়েছি। যদি বলে কার কাছে তোমার ঋত্বিকের নাম কি, তুমি সঙ্গে সঙ্গে বলবে প্রমথ গাঙ্গুলি। একদম এটা শিখিয়ে দিয়েছিল বারিন ঘোষ। আর ঠাকুর যখন জিজ্ঞেস করলেন, রমাশঙ্কর একদম জ্যান্ত মিথ্যে চালান করে দিয়ে বলল, প্রমথ গাঙ্গুলির কাছে দীক্ষা নিয়েছিলাম, ইষ্টভীতি করো রোজ। তখন বলল, একবারই করেছি, আর করা হয়নি। ঠাকুর তখন বললেন, তুমি এখন গিয়ে বিশ্রাম করো, কালকে সকালে দেখা হবে। ভদ্রলোক, অনেক কথা আছে আমার, বলে পরে কালকে সকালে হবে, এখন বিশ্রাম করো। চলে আসলে পরের দিন সকালে কেষ্টদা আমাদের পূজনীয় ঋত্বিকাচার্যদেবকে ডাক দিয়ে বললেন, কেষ্টদা একটা ভালো ধুতি, একটা ভালো পাঞ্জাবি কিনে আনেন। কিনে আনা হলো। রমাশঙ্কর যখন আসলো ঠাকুরের ডাকে, বললেন একটা নাপিত ডাকা আনেন। নাপিত ডেকে আনার পর তার চুল দাড়ি সব শেভ করে ড্রেসিং করা হলো। রমাশঙ্কর আতঙ্কে ধকপক ধকপক করছে, ছদ্মবেশ নিয়ে কাটাচ্ছিল। তারপরে বলে, চান করে এসো, এই নতুন ধুতি পাঞ্জাবি পরো। ওগুলো পরলো। বলে, কেষ্টদা আপনি ওকে দীক্ষা দিয়ে দেন। রমাশঙ্কর একবার বলল, আমি দীক্ষা নিয়েছি প্রমথ গাঙ্গুলির কাছে, আর একবার মিথ্যে বলল। ঠাকুর ওটা গুরুত্ব না দিয়ে বললেন, কেষ্টদা আপনি ওকে দীক্ষা দিয়ে দেন। দীক্ষা দেওয়া হলো, ইষ্টভীতি হয়ে গেল। তারপরেই রমাশঙ্কর এবং কেষ্টদা ঠাকুরকে প্রণাম করার সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন, এখন একটা কাজ করেন, পাবনা পুলিশ স্টেশনে খবর দেন, কোন যে রমাশঙ্কর এখানে আছে। রমাশঙ্কর আজকে উঠল, আজকে উঠে বলছে, আপনি বলেন কি ঠাকুর, আপনি বলছেন কি ঠাকুর, এখানে পুলিশকে খবর দিলে আপনি জানেন আমার মাথার দাম কত? ঠাকুর কোনো গুরুত্ব না দিয়ে বললেন, পুলিশ স্টেশনে খবর দিন। আর পুলিশ মানে শুধু পাবনা জেলার নয়, অনেকগুলো জেলার প্রায় আনুমানিক ইতিহাস এই তথ্য দেয়। 200 খানেক পুলিশ ভ্যান এসে লোহার কড়া টড়া চেন টেন দিয়ে
একদম বন্দুক সহ রমাশঙ্করকে ওই আশ্রমকে ঘিরে ফেললো ওই জায়গাটা। ঠাকুর আইডেন্টিফাই করে বললেন ওই হচ্ছে রমাশঙ্কর, ধরেন। খুব মন দিয়ে শুনবেন আমার কথা। এতক্ষণ ধরে তাপস, এতক্ষণ ধরে সুশীল যে কথাগুলো আপনাদের কাছে বলে গেলেন, আমি তার দিব্য জীবনের মাধুর্য মণ্ডিত লীলায়িত কীর্তন পরিবেশন করছি। তখন বললেন ওই হচ্ছে রমাশঙ্কর। রমাশঙ্করকে পুলিশ হাতে পায়ে লোহার বেরি দিয়ে চেন দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাচ্ছে ঠাকুরের সামনে থেকে। আর রমাশঙ্করের দীক্ষা, ইষ্টগ্রহণ পিণ্ডি চটকে গিয়ে ঠাকুরকে একেবারে আঙুল তুলে যাচ্ছে তাই গালাগালি করতে করতে রমাশঙ্কর পুলিশের ভ্যানে উঠল। ঠাকুরকে গালাগাল করতে করতে রমাশঙ্কর পাবনা হিমায়তপুর থেকে চলে গেল পাবনা কোর্টে। সেখানে পাবনা লিখতে গিয়ে জাজ বীর জায়গায় টি বসিয়ে ফেলাতে ওটা পাটনা হয়ে গেছে। রমাশঙ্কর চালান হয়ে গেল সেদিন পাবনা থেকে পাটনায়, যেখান থেকে সুশীল আমাদের উৎসবে অংশগ্রহণ করতে এসছে। সেই পাবনা থেকে পাটনায় চালান হয়ে গেল সেই দিনই। তারপরে ঠাকুর পাবনা শহরের যত বিশিষ্ট বরেণ্য ব্যবহারজীবী তাদেরকে ডাকলেন। তার মধ্যে একজনের নাম, যিনি ঠাকুরের পক্ষে কমিশনে সওয়াল করেছিলেন, বিখ্যাত ব্যারিস্টার রঞ্জিত লাহিড়ী, যার ছেলে কলকাতা হাইকোর্টে চিফ জাস্টিস হয়েছিলেন, এখনও শরীরে আছেন, চিত্ততোষ লাহিড়ী। সেই রঞ্জিত লাহিড়ী সমেত বিশিষ্ট ব্যবহারজীবীদের ডাকলেন, ডেকে বললেন একে উদ্ধার করা যায় কি করে। সমস্ত লয়াররা বললেন ঠাকুর আপনি এর মধ্যে ইন্টারফেয়ার করবেন না, অটোমেটিক্যালি ডেডলাইন পার হয়ে গেছে। তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট আপনার ওপরে এবং আপনার সংস্থার ওপরে নজরদারি শুরু করে দেবে, মেবি আপনিও অ্যারেস্ট হতে পারেন। একদম এই পরামর্শ দিয়ে লয়াররা চলে গেলেন। ভোলানাথ সরকার সামনে দাঁড়িয়ে আছে, একদম ফাঁকা, ঠাকুর চৌকিতে বসে। ঠাকুর ভোলানাথদার পা থেকে মাথা পর্যন্ত দেখে বলেন দাঁড়া আছেন কেন? আনন্দবাজারে 4টে খেয়ে রওনা হন এক্ষুনি পাটনায়। আমি আর কি ডা? আপনি তো জানা আছেন আমার সামনে, আমি পাটনায় যাব? আমি তো হিন্দি বলতে পারি না, আমি তো ভালো ইংরেজি বলতে পারি না, আর আমি একটা সামান্য ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্সির কাজ করতাম। আমি যাব পাটনায় ওখানে রমাশঙ্কর ছাড়াতে? আপনি যাবেন না, রমাশঙ্করকে ছাড়া এখানে নিয়ে আসবেন, যান রওনা হন। তত ইতস্তত করে থতমত খাচ্ছে। ঠাকুর কিছুক্ষণ ওই ভাব দেখার পর বলেন যান। রমাশঙ্কর অ্যালার্ট হয়ে গেল। তারপরেই ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আপনি যাবেন, আপনার জিভের ওপরে আমি থাকব। চলে গেলেন রমাশঙ্কর। জন স্টুয়ার্ট আইও ছিলেন, এই কেসটির ইনভেস্টিগেটিং অফিসার, সরাসরি স্টুয়ার্টের সাথে কথা বললেন। স্টুয়ার্ট বললেন যে সবই ঠিক বলছেন, আমি 7 দিনের ওর জেল কাস্টাডিতে আছে, 7 দিনের রিপোর্টটা দেখি একবার, আর আমাদের জুরিরা না বললে পরে আমি কিছু করতে পারবো না, আপনি 7 দিন ওয়েট করুন। কোথাও ওয়েট করেছিলেন সেগুলো তথ্য আমার কাছে নেই। তারপরে সেন্ট্রি যে গড়াদের মধ্যে আছে সেই সেন্ট্রি দেখছে, আর ঠাকুর রওনা হয়ে গালাগাল করতে করতে চলে যাচ্ছে রমাশঙ্কর। ঠাকুর আঙুল তুলে যে এই ইষ্টভীতি বন্ধ করে না, ইষ্টভীতি বন্ধ করে না, না পারলে সেটা হাওয়া দিয়ে করে দিও, আমি বাতাস দিয়ে করে দিও না, ইষ্টভীতি বন্ধ করে না। তারপরে রমাশঙ্কর ওই 7 দিন ধরে আছেন জেলের কাস্টাডিতে। একটা সেন্ট্রিও সামনে পাইচারি করছে, হঠাৎ দেখছে যে একটা মশা উড়ছে, সেন্ট্রি হাত দিয়ে মশাটাকে যে মারতে যাচ্ছে, রমাশঙ্কর ভেতর থেকে বলছে না না ওকে মেরো না, ওকে মেরো না, ওকে একদম মেরো না। সেন্ট্রি অবাক হয়ে গেল, যার মাথার দাম প্রায় লাখখানিক টাকার কাছাকাছি, যে এতগুলো খুনের একটা চলন্ত ট্রেনকে বোম মেরে উড়িয়ে দিয়েছিল। অসংখ্য সাধারণ মানুষ যেখানে মারা গিয়েছিল, ওইখানে বড়লাট আসবে বলে বোম চার্জ করে তো অসংখ্য সাধারণ নাগরিক মারা গিয়েছিল, বড়লাট সেখানে ছিলেন না। সেই লোকটা আমাকে একটা মশাকে মারতে বারণ করছে। আর প্রত্যেক দিন দেখে ভোরবেলায় উঠে উনি জেলের মধ্যে বসে সোজা হয়ে কি করেন, জব ধ্যান ট্যান কিছু করেন বোধহয়। সেন্ট্রি এই রিপোর্টটা জন স্টুয়ার্টকে দিয়ে দিল। জন স্টুয়ার্ট ভোলানাথ সরকারকে বললেন কালকে সকালবেলায় 10টার সময় আসুন, আমাদের জুরিদের সামনে আপনি কথা বলুন। জুরিদের সামনে এসে বলেন ইনি হচ্ছেন সাইকিয়াট্রিক, ইনি হচ্ছেন অমুক ক্রিমিনোলজিস্ট, ইনি হচ্ছেন অমুক, ইনি হচ্ছেন তমুক, বলে পরিচয় করে দিলেন 7 জনের সঙ্গে।
তখন ভোলানাথ সরকার উনি শেষ জীবনটা কাটালেন কোথায় জানেন? দেওঘরের জামতলার ঘরে। আর যখন তার শবদেহ দেওঘর থেকে বেরিয়ে গেল, একা কেউ নেই, মাত্র 4টি লোক ভোলানাথ সরকারকে নিয়ে দেওঘরে শিবগঙ্গায় বিসর্জন দিয়ে চলে আসলো। সেই ভোলানাথ সরকারের ঘটনা বলছি, জীবন বলছি, কাহিনী বলছি, ইষ্ট সান্নিধ্যের কথা বলছি। ভোলানাথ সরকার গিয়ে দাঁড়ালেন, উনি ফিল করলেন কোনো একটা এনার্জি, কোনো একটা পাওয়ার ওর ভেতরে যেন ইন করছে একটু একটু করে। উনি আঙুল তুলে ওই ক্রিমিনোলজিস্টকে বললেন, আপনি ক্রিমিনোলজিস্ট, আপনি ক্রিমিনোলজি পড়েছেন, তার মানে 24 ঘন্টা আপনি ক্রিমিনালদের বিষয়ে ধ্যান করেন। জানেন, আমি একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতাম। ইন্স্যুরেন্সের টাকা কালেকশন করে কাউন্টারে জমা দেওয়ার সময় আমার ডান দিকে পাশে একটা যুবতী মেয়ে, সে এসেও ওই কাউন্টারে টাকাটা জমা দিচ্ছে। আমি বললাম, আমি আগে জমা দিয়েছি। এই বলবার সময় আমার চোখটা মেয়েটার বুকের দিকে পড়ল। মেয়েটার বুকটা তার ব্রেস্টের ভারে ঝুলে গিয়েছিল। একটা পলকের জন্য আমার চোখটা পড়েছিল। আমার 6 মাস লেগেছে ওই দৃশ্যটা ভুলতে। আমার ব্রেনের হিপোক্যাম্পাসের মধ্যে ওটা ঢুকে গিয়েছিল, 6 মাস লেগেছে ওই স্মৃতিটা ভুলতে। তার মানে আপনি যখন 24 ঘন্টা ক্রিমিনালদের সঙ্গ করেন এবং ক্রিমিনোলজি নিয়ে ভাবনা চিন্তা করেন, তাহলে আপনার মধ্যে আমার মতন ওই মেমোরি কতদিন ধরে বাস করছে বলুন তো? আপনি তো ওয়ান অফ দ্য ক্রিমিনাল। সরাসরি চার্জ করলো তাকে। এরকম যুক্তি তর্কের ভেতর থেকে জুরিরা সিদ্ধান্ত নিলেন রমাশঙ্কর সিং ত্রিবেদীকে ছেড়ে দেবেন। তখন বললেন, নিয়ে যান, আপনি বন্ড দিন, উনি যদি পালিয়ে যান তাহলে আপনাকে অ্যারেস্ট করা হবে। ও বন্ড দিয়ে দিল। তারপরের কথাটা খুব গুরুত্বপূর্ণ। উনি বললেন, যে সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না তার নাম ব্রিটিশ। ব্রিটিশের এত বড় শক্তি থাকা সত্ত্বেও সামান্য রমাশঙ্কর সিং ত্রিবেদীকে ব্রিটিশের শক্তি কিন্তু ধরতে পারেনি। ঠিক? বললো, হ্যাঁ। রমাশঙ্করকে ধরিয়ে দিয়েছে আপনাদের কাছে কে? বললেন, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাহলে আপনাদের যে ফোর্স যেখান থেকে ধরে নিয়ে এসেছিল, আপনাদের সেই ফোর্স সেখানেই তার হাতে প্রত্যাপন করে আসুক। আর যে মানুষটি মাথার মূল্য আপনারা ধার্য করেছিলেন এত, সেই মানুষটিকে এইভাবে ইন্টারসেলুলার রিঅ্যাডজাস্টমেন্ট যিনি করে দিতে পারেন, তিনি এর থেকেও বড় পরিবর্তন করতে পারেন বলেই যুক্তি এবং বিজ্ঞানকে সমর্থন করে। ব্রিটিশ ফৌজ হিমায়তপুরে ওই রকমভাবেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের হাতে রমাশঙ্কর সিং ত্রিবেদীকে ফেরত দিয়েছিল। আর রমাশঙ্কর সিং ত্রিবেদী ঠাকুরের দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে, সাষ্টাঙ্গে শুয়ে আছে। ঠাকুর ঝুঁকে পড়ে বলছে, এখন আর গাল দিচ্ছিস না কে? শালা যাওয়ার সময় তো গাল পাড়তে পারতে চলে গেলি, এখন শালা গাল দিচ্ছিস না কে? রমাশঙ্করের চোখের জল আর বন্ধ হয় না। আপনারা জানেন যে ত্রিপুরাতে এই রমাশঙ্কর সিং ত্রিবেদী সৎসঙ্গ আশ্রমের মন্দিরের দায়িত্বে ছিলেন। সুধীর কুমার মজুমদারের নেতৃত্বে প্রথম কংগ্রেস সরকার ত্রিপুরায় প্রতিষ্ঠা হয়। আর সেই কংগ্রেস সরকারের প্রতিষ্ঠার শপথ গ্রহণ অনুষ্ঠান কোথায় হয়েছিল? রাজভবনে নয়, রাজভবনে হয়নি। সেদিন সৎসঙ্গ আশ্রম, সৎসঙ্গ কেন্দ্র, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিগ্রহের সামনে সুধীর মজুমদারের মুখ্যমন্ত্রীত্বে ওই ফুল ক্যাবিনেট শপথ গ্রহণ করেছিল সৎসঙ্গ মন্দিরে। এবং ঠাকুরের আবির্ভাব তিথি NI অ্যাক্টে ত্রিপুরা সরকার রাজ্য ছুটি ঘোষণা করেছিল। এটা একটা ইতিহাস। আপনাদের বলে 1952 সাল ঠাকুরের দিব্যজীবন এবং তার দিব্যজীবনের বাণী বলছি। ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে হিমায়তপুরে বেশ কিছু মৎস্য চাষি এসে হাজির হলেন। কেননা ব্রিটিশ সরকার রুল জারি করেছে এদেরকে বড় মাপের অঙ্কের কর দিতে হবে। মৎস্য চাষিরা এসে বললেন, আমরা এখন উপায় কি, মাছ ধরে খাবো কি? ঠাকুর বললেন যে এই সময় একই সময় সমস্ত গুরু ভাইরা সারা দেশ থেকে টেলিগ্রাম করবে টেগার্ডের কাছে, কলকাতার পুলিশ কমিশনার টেগার্ডের কাছে একই সময় লক্ষাধিক টেলিগ্রাম গিয়ে পৌঁছলো। আর চাষিদেরকে বললেন, তোমরা সরাসরি জলে নামবে জাল নিয়ে। তোমাদের 2-1 জনকে মারধর করতে পারে, মাথা ফাটতে পারে, তার জন্য আমাদের চিকিৎসক দল থাকবে। তোমরা কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে হাসপাতালে রেকর্ড করে নিয়ে কলকাতার টেগার্ড সাহেবের কাছে যাবে। আশ্চর্য, সেদিন থেকে ব্রিটিশ তার কর প্রত্যাহার করতে বাধ্য হলো সৎসঙ্গের শক্তির কাছে।
আর সেদিন সেই ইউনিয়নের নাম কি হয়েছিল জানেন? সৎসঙ্গ মৎস্য চাষী ইউনিয়ন। গোয়ালান থেকে বাজিতপুর পর্যন্ত সৎসঙ্গ মৎস্য চাষী ইউনিয়ন হয়েছিল 1952। এখনকার রানীগঞ্জ, ধানবাদ, পাণ্ডবেশ্বর, আসানসোল এই জুড়ে রমাশঙ্কর সিং ত্রিবেদীর নেতৃত্বে সৎসঙ্গ লেবার ইউনিয়ন তৈরি হয়েছিল। তার দিব্য জীবন এবং বাণীর অংশবিশেষ বলছি, সৎসঙ্গ লেবার ইউনিয়ন তৈরি হয়েছিল এবং যার নিটফল 1952-তে আইএলওতে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সেখানে ভারতবর্ষের প্রতিনিধিত্ব করেছিলেন রমাশঙ্কর সিং ত্রিবেদী। এবং সেই পার্লামেন্টে দাঁড়িয়ে সৎসঙ্গের কৃষি, শিল্প, স্বাস্থ্য, নিরাপত্তা নীতি কি, বিশেষ করে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে সৎসঙ্গ কোন নীতিকে সমর্থন করে, শ্রমিকদের ক্ষেত্রে সৎসঙ্গ কোন নীতিকে সমর্থন করে, বিস্তারিত ইলাবরেট ডিসকাশন করেছিল। আজকের সৎসঙ্গের আন্দোলনের প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে অধিকাংশ মানুষ এই তথ্য এবং তথ্য সম্পর্কে অজ্ঞাত। তারা জানেই না সৎসঙ্গ আন্দোলনে শুধু গুরুগিরি ব্যবসা করার জন্য অনুকূলচন্দ্র আবির্ভূত হননি, শুধু গুরুগিরি ব্যবসা করার জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আসেননি, শুধু আমার এবং আপনার দুপয়সা ইষ্টভীতি নিয়ে আমাদের কাছে ধ্যানের গুরু হওয়ার জন্য তিনি আসেননি। গোটা বিশ্বকে উদ্ধার করবার জন্য ঠাকুরের আবির্ভাব। যে সময় তিনি ঋত্বিক সংঘ প্রতিষ্ঠা করলেন হিমায়তপুরে ইন দ্য ইয়ার 1935, আজকে মন দিয়ে শুনবেন এই কথাগুলো। ইন দ্য ইয়ার 1935 তিনি ঋত্বিক সংঘ তৈরি করলেন মাত্র 15 জন সদস্যকে নিয়ে। সে সময় কি ঐতিহাসিক ঘটনা কেন 35 ঠাকুর বেছে নিলেন? ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ব্রিটিশ পার্লামেন্ট 1935-এ ক্ষমতা কেড়ে নিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে শাসন করতেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ পার্লামেন্ট এই ক্ষমতাটা ট্রান্সফার করে নিল 1935-এ। ইন দ্য ইয়ার 1937 ঠাকুর সস্তায়নী ব্রত প্রবর্তন করলেন। এই 37-এ ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন অধিকৃত হলো। আমার কথা নয়, ভবানী প্রসাদ চট্টোপাধ্যায় তার লেখা দেশ বিভাগ এবং তার নেপথ্য পশ্চাৎপট আনন্দ পাবলিশার্সে বইটা খুঁজে পাবেন, আপনারা দেখে নেবেন। আমি বলছি না, আমার বানানো গপ্প কথা নয়। ভবানী প্রসাদ চট্টোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স, রেফারেন্স কোট করে বলছি। ভবানী প্রসাদ চট্টোপাধ্যায় লেখক, বইটার নাম দেশ বিভাগ এবং তার নেপথ্য পশ্চাৎ কাহিনী। এই 1937-এ ব্রিটিশ পার্লামেন্ট সিদ্ধান্ত নিলে এখন থেকে আমরা ভারতকে শাসন করব। আর ঠাকুর 1937 সালে সস্তায়নী প্রবর্তন করলেন। এই সুশীল কিছুক্ষণ আগে সস্তায়নীর কথা বলছিল। ফার্স্ট ক্লজটা কি? নিজের দেহকে শিব বিগ্রহের মন্দির ভেবে যত্ন করতে হবে। কেন? দেহটা একটা অ্যান্টেনা, একটা মেশিন। এই দেহ যদি না থাকে তাহলে আমি এবং আপনি কোনো কাজ করতে পারবো না। এই দেহ যদি না থাকে আমার এবং আপনার দ্বারা কোনো কাজ করা সম্ভব নয়। পরাধীন ভারতবর্ষে দেশকে স্বাধীন করতে গেলে পরে একটা মানুষের একটা দেহকে সচল, সক্রিয়, সচেষ্ট রাখার জন্য ঠাকুর অনুকূলচন্দ্র দেশ এবং জাতির জন্য প্রয়োগ করলেন। 2 নম্বর ক্লজ কি? কোনো বৃত্তি বা প্রবৃত্তিকে দমন বা নিরোধ না করে তাকে ইষ্টানুকূল নিয়ন্ত্রণ করতে হবে। কেন? দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে ঠাকুর বলছেন, দাসদা, ইংরেজ যখন আমাদের দেশে আসে 2টো জিনিস নিয়ে এসেছিল। একটা হচ্ছে কালচার আর একটা হচ্ছে কমার্স। একটা কালচার আর একটা কমার্স। এই কালচারালি আমাদের ব্যাকবোনকে ভেঙে দিয়েছে ব্রিটিশ। আর অর্থের প্রলোভন দেখিয়ে, চাকরির প্রলোভন দেখিয়ে আমাদের বাবুগিরির সমাজকে, সামন্ততান্ত্রিক প্রভুদেরকে কিনে বশ করে ফেলে, রায়বাহাদুর, সামন্ত, অমুক তমুক উপাধি দিয়ে এদেরকে বশ করে ফেলে ইংরেজ ভারতের কমার্স দিয়ে আমাদের কালচারকে ধ্বংস করে দিয়েছে। এই দুটোকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। কে করবে? এই দেহটা করবে। এই দেহটাকে যে করবে, দেহটাকে পরিচালনা করে কে? মনকে পরিচালনা করে কে? ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করছেন, রেফারেন্স কোট করছি দীপরক্ষী 6 খণ্ড। রেফারেন্স কোট করছি দীপরক্ষী 6 খণ্ড। ঠাকুরকে দেবীপ্রসাদ মুখোপাধ্যায় সরাসরি জিজ্ঞেস করছেন, মন কাকে বলে? মন কি? ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, বাইরের এক্সিস্টেন্সের, এনভায়রনমেন্টের এক্সিস্টেন্সের রিফ্লেক্স আমার সত্তার ওপরে পড়ে যে স্পন্দন এবং কম্পন তৈরি করে, তার যে রিয়াকশন, তাকেই মন বলে চিহ্নিত করা যায়। অতএব এটা ফ্ল্যাকচুয়েটিং।
আর সেই কারণেই তিনি সত্যানুসরণে বললেন মনের অনুসরণ করো না। সেই কারণেই বললেন ওটা ফ্ল্যাকচুয়েটিং, ওটা অনুসরণ করা ঠিক নয়। আবার একই সঙ্গে শাশ্বতী বাণী গ্রন্থে একই কথা বললেন, মনোযোগী হতে যেও না। আমরা সবসময় উল্টো পথে চলি, বলে মন দিয়ে কাজ করো, মন দিয়ে পড়ো, মন দিয়ে দেখো। আর ইনি বলছেন মনোযোগী হতে যেও না। তাহলে কি হব? আগ্রহী হও। মনোযোগী হতে যেও না, আগ্রহী হও। এই আগ্রহই মনকে টানতে টানতে নিয়ে আসবে। এই আগ্রহই মনকে চাকরের মতো সেবা করাবে। এই আগ্রহই মনকে তোমার অভীষ্ট লক্ষ্যে গতি এবং শক্তি প্রেরণ করবে তোমার ভেতরে। তে আগ্রহী হও, মনোযোগী হতে যেও না। যে বিধানগুলো তিনি পরপর দিয়েছেন সস্তায়নীর, ব্রিটিশ যখন কমার্স এবং কালচার দিয়ে আমাদের মেরুদণ্ড ভাঙছে, ঠিক সেই সময় এই মন্ত্র এবং শক্তি দুটি আমাদের কাছে প্রাসঙ্গিক এবং প্রয়োজনীয়। ঠাকুর অনুকূলচন্দ্রের পলিটিক্যাল ডিসিশন, ঠাকুর অনুকূলচন্দ্রের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিধিকে আমরা গ্রহণ করতে পারিনি, স্বীকারে কোনো সংকোচ নেই আমার। সেকেন্ডলি 1938 অক্টোবর ঠাকুর ইষ্টভৃতি প্রবর্তন করলেন। ইষ্টভৃতি যখন প্রবর্তন করলেন, ঠাকুর তখন বললেন সস্তায়নীর মধ্যে একটা ক্লজ আছে, নিজের অস্তিত্বের যেমন প্রয়োজন, আমার পারিপার্শ্বিকের অস্তিত্বকে নিজের অস্তিত্বের পরিপোষক মনে করে তাদের দায়িত্বহীন সেবা, পরিষেবা এবং সহযোগিতা করতে হবে। কেন? এক একটা ক্রিস্টাল তৈরি করতে চেয়েছিলেন তিনি, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিবেশে, বিভিন্ন পরিস্থিতির মধ্যে এক একটা ক্রিস্টাল তৈরি করতে চেয়েছিলেন। আজকে দেখুন আমাদের পলিটিক্যাল সিচুয়েশন আজকে সেই দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ডেমোগ্রাফি, পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সিচুয়েশন সেই দিকে এগিয়ে যাচ্ছে, যে কথা 1937-এ ঠাকুর অনুকূলচন্দ্র উচ্চারণ করেছিলেন। আজকে ক্রমশ সেই দিকে গতি প্রকৃতি লক্ষ্য করা যাচ্ছে। টেলিভিশনে, সংবাদপত্রে, বিভিন্ন মিটিং, মিছিলে, স্লোগানে আমরা সেই কথাগুলো শুনতে পাচ্ছি। বাট অল আর ডিস্টর্টেড, অল আর ডিস্টর্টেড। কেন ডিস্টর্টেড? যখন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন, আমি কোট করছি আলোচনা প্রসঙ্গে, খণ্ডটা রিকল করতে পারছি না, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরের কাছে এসে বসলেন। ঠাকুর বলছেন যে কেষ্টদা, ভরত যখন রামচন্দ্রের কাছ থেকে খড়ম চেয়ে নিল, রামচন্দ্র খড়ম দিয়ে দিল। তখন কেষ্টদ বলছে না না, 14খানা প্রশ্ন করেছিলেন, কন্ত দেখি শুনি একটু। কেষ্টদা ঠাকুরের সামনে বলছেন, প্রথম বললেন ভরত তুমি অতি প্রত্যুষের শয্যা ত্যাগ করো, 1 নম্বর। 2 নম্বর, তুমি কি রাজকোষের অর্থ ব্যয় করো, 2 নম্বর। 3 নম্বর, তুমি কি তোমার অমাত্য বর্গকে যথাবিহিত সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করো। 4 নম্বর, তোমার দূতের মাধ্যমে পারিপার্শ্বিক রাজ্যের খবরাখবর রাখো। এরকম করে 14খানা প্রশ্ন করেছিলেন। আর ভরত হাঁটু মুড়ে বলেছিলেন, হ্যাঁ আর্যপুত্র অগ্রজ, আপনি যা প্রশ্ন করলেন প্রত্যেকটি আমি দৈনন্দিন জীবনে পালন করি। তখন খড়ম 2খানা এগিয়ে দিয়েছিল। ঠাকুরের বাণীর সঙ্গে কি মিল? চলন হারা চরণ পূজা, বন্ধা পূজা ঠিকটা জানিস, আদর্শেতে অটুট চলন, বর্ধনা তোর তাই তো মানিস। তাই শ্রীরামচন্দ্রের 14 বছরের অনুপস্থিতি ভরত একবারের জন্য অযোধ্যাবাসীকে বুঝতে দেয়নি যে শ্রীরামচন্দ্র অনুপস্থিত আছেন। তার প্রতিনিধির স্বরূপ তিনি সে পরিষেবা প্রদান করেছেন। সাইমনটেনিয়াসলি ভাবুন, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রিপ্রেজেন্টেটিভ অ্যাজ লাইক অ্যাজ ভরত, যাজক, আধ্যার্য, সহপ্রতি ঋত্বিক, প্রতি ঋত্বিকের পাঞ্জা প্রদান করে, ঋত্বিক সঙ্গ সৃজন করে তিনি গণহারে দীক্ষা দেওয়ার কথা সব জায়গায় ছড়িয়ে দিলেন। তোমাদের আচার আচরণ ব্যবহার এবং আমরা দীক্ষা নেওয়ার সময় এই ওথ নেই, তৎ সিদ্ধি কামনায়। যখন ঋত্বিক দক্ষিণা দিচ্ছি তখন আমরা উচ্চারণ করছি প্রত্যেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দৃষ্ট সৎ মন্ত্র গ্রহণান্তর, তারপরে খুব সিগনিফিকেন্ট, তৎ সিদ্ধি কামনায়, তারপরে তারই প্রত্যর্থে। করেছি, একবারের জন্য করেছি। দীক্ষা নেওয়া থেকে এখন নববর্ষ পর্যন্ত 24 ঘন্টা যদি আমি রেকর্ড, একবার আমার দিকে আমার রেকর্ড দেখে একবারের জন্য করেছি। শক্তি কী করে পাবো? সাহস কী করে পাবো? ভরসা কী করে পাবো? এনার্জি কী করে পাবো? দীক্ষা কথাটা দেখবেন ডিকশন দয় দীর্ঘই কী হয় হসন্ত দিক, মানে প্রথম লেখাটা শক্তি, প্রথম লেখাটা হচ্ছে শক্তি, তারপরে হচ্ছে গতি। তাহলে অনুকূল চন্দ্র আমার অভীষ্ট গুরু পুরুষোত্তম আচার্য দেবতা
আমি সেখানে যাওয়ার শক্তি এবং গতি যদি আমি সেই তৎসিদ্ধতার জন্য নিয়মিত অনুশীলন এবং অভ্যাস না করি, সেই শক্তি এবং গতি আমার মধ্যে কি করে প্রেরিত হবে? সো দিস ইজ অনলি এ কার্ড, নাথিং এলস। ঋত্বিকতা, যাজক, অধৈর্য আমার কাছে জাস্ট অনলি এ কার্ড, নাথিং এলস। কেন? আমার ভেতর দিয়ে সেটা বিকিরণ হয় না। সম্পদ নারায়ণ বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, আচার্য বিকিরণা চাই। উনি উচ্চারণ করেছিলেন, তোমার ভেতর থেকে আচার্য বিকিরণা চাই। এই আচার্য বিকিরণা হচ্ছে না বলেই আমার এনভায়রনমেন্ট আস্তে 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 শ্রেণ করে যাচ্ছে। তাই আমাদের দীক্ষা কম, তাই আমাদের যাজন ক্ষমতা কম, তাই আমাদের দীক্ষা কম। ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন, তিনি বলছেন, বুঝলেন কেষ্টদা, সুশীলদা, আপনাদের সবাইকে করছি, আশ্রম থেকে আমাদের প্রত্যেকটি পেরিফেরি, প্রত্যেকটি অঞ্চলের শর্টকাট রুট ম্যাপ তৈরি করে ফেলুন। এমন একটা দিন আসতে পারে হোল ইনফ্রাস্ট্রাকচার ক্লট অ্যান্ড ক্লোজ হয়ে যেতে পারে। সেদিন যেন আমাদের আশ্রম বন্ধ না হয় এবং আমাদের সৎসঙ্গীরা যেন অনাহারে বা কষ্টের মধ্যে না থাকে। প্রতি 1 কিলোমিটার অন্তর অন্তর একখানা করে অধিবেশন কেন্দ্র তৈরি করুন। এখন ভাড়া হোক, ধীরে ধীরে নিজস্ব মাটি, নিজস্ব জমি করে ফেলবেন। আশ্রম থেকে প্রতি 1 কিলোমিটার অন্তর আমাদের নিজস্ব জায়গা তৈরি করে ফেলুন। বাই রিলে সিস্টেম আমরা মুহূর্তের মধ্যে সমস্ত সেন্টারের সঙ্গে আদান প্রদান এবং যোগাযোগ ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখতে পারবো। দিস ইজ অনুকূল চন্দ্র। শুধু ধর্মগুরু হিসেবে, দীক্ষাগুরু হিসেবে দেখলে হবে না। তার পলিটিক্যাল আউটলুক, তার বর্তমান প্রাসঙ্গিক উপযোগিতা, প্রয়োজনীয়তা, অপরিহার্যতা এবং অনবার্যতা, জাস্ট লাইক এ ভরতের মতন সেই রাজ্য, অনুকূল রাজ্য প্রতিষ্ঠার জন্য তিনি ঋত্বিক সংঘকে সৃষ্টি করেছিলেন। 138 এই 138 বছরের মধ্যে যদি আমরা আঙ্কিক হিসেব করি, আবেগ একটা আলাদা জিনিস আর অঙ্ক একটা আলাদা জিনিস। আবেগ দিয়ে অঙ্ককে মূল্যায়ন করা যায় না, অঙ্ক দিয়ে আবেগকে মূল্যায়ন করা যায় না। আপনারা দেখেছেন পশ্চিমবঙ্গের বামফ্রন্টের আমলে যিনি বিরোধী নেত্রী ছিলেন, তার প্রত্যেকটি সভাতে এত লোক, কিন্তু ভোটের বাক্সে তার অঙ্ক প্রতিফলিত হয়নি। অথচ জনসংখ্যার হিসেবে আবেগে যত লোক আমরা দেখেছি, কিন্তু ভোটের বাক্সে আমরা তার প্রতিফলন দেখিনি। আবার সেই বামফ্রন্টই এসছে ফিরে। সুতরাং কত মানুষ আসলে এটা আবেগ, এই আবেগ দিয়ে অঙ্ক চলে না, আর অঙ্ক দিয়ে আবেগকে মাপা যায় না। ঠাকুর অনুকূল চন্দ্র আবেগকে প্রশ্রয় দিয়েছেন, কিন্তু গুরুত্ব দেননি। তিনি গুরুত্ব দিয়েছেন আগ্রহকে। যদি আমাদের যে কয়েকজন যাজক, অধৈর্য এবং এসপিআর আছেন, যদি সিনসিয়ার হতাম আমরা, তাহলে আজকে দেখলাম 400 কতজন দীক্ষিত সংখ্যা বেড়েছে 3 মাসে। এই সংখ্যা থাকতো না, এই সংখ্যা আমাদের থাকতো না। ওই জন্য ঠাকুর বলেছিলেন, মানুষ বেসিক্যালি তার উন্নতি চায় কি চায় না আমার সন্দেহ আছে। আই এম টু মাচ ডাউটফুল সে তার মঙ্গল এবং কল্যাণ চায় কি না। সেই কারণেই তিনি মান্থলি এবং কোয়ার্টারলি রিপোর্ট কার্ড চেয়েছেন যাজকের কাছে, অধৈর্যর কাছে, এসপিআরের কাছে। প্রত্যেক মান্থলি রিপোর্ট, আমি কোথায় গেলাম আজকে 24 ঘন্টা, আজকে কোথায় গেলাম, কার কাছে গেলাম, কি বিষয়ে আলোচনা করলাম, আমার খরচ কত হলো, কত আমাকে পাথেয় দক্ষিণা দিল, আমার মোবাইল নাম্বার সহ কেন্দ্রতে পাঠাবার কথা, ঋত্বিক সঙ্গে পাঠাবার কথা। ঋত্বিক সংঘ তার মূল্যায়ন করবে এবং দেন তিনি 6 জনের একটা ট্যুরিং ব্যাচ করতে বলেছিলেন। তার দিব্য জীবনের অঙ্গ বলছি আমি। শুধু বক্তৃতার কথা বললে হবে না, বাস্তব অনুশীলন, বাস্তব কাজের কথা বলতে হবে। বাস্তব কাজের কর্মসূচি ঘোষণা করতে হবে। বাস্তব কাজের কর্মসূচি, যাকে আমরা ইশতেহার বলি, যাকে আমরা ঘোষণাপত্র বলি। আমাদের এই সৎসঙ্গ, আমাদের এই আশ্রম যখন 67 সালে এই আদর্শ এবং ঈশ্বর নীতিকে অবলম্বন করে, এই আদর্শ বিচ্যুতিকে প্রত্যক্ষ করে, এই আদর্শ অনুযায়ী বিচলন এবং বিনির্মাণকে প্রত্যক্ষ করে এই মাটিকে ঠাকুর নিজে হাতে দেখেছিলেন। এই মাটি ডান হাতে তুলে তিনি নিজে হাতে দেখেছিলেন, এই কিডনির মাটি, এবং অ্যাপ্রুভ করেছিলেন যেখানে হোক। আরেকটি কথা বলি, আজকে ঋত্বিক সম্মেলনে বলেছি, এই মাটি কেনার টাকা পাঠিয়েছিলেন এডমন্ড জোসেফ স্পেন্সার, 20,000 রুপিস, এবং সেই টাকাটি পাঠানোর সঙ্গে একটা ছোট্ট চিরকুট লিখে দিয়েছিলেন, দিস রুপি অনলি ফর নিউ জেরুজালেম, দিস রুপি অনলি ফর নিউ জেরুজালেম। আপনারা ঠান্ডা মাথায় ভেবে দেখুন, যদি হিমায়তপুর জেরুজালেম হয়ে থাকে, তাহলে 46-এ 2রা সেপ্টেম্বর দেওঘর ইজ এ নিউ জেরুজালেম। দেওঘর নিউ জেরুজালেম।
তাহলে গিন্নির জন্য যে টাকাটা জোসেফ পাঠিয়েছে, সেই জোসেফের টাকাটা ঠাকুর ডিসকার্ড বা ডিফাই করতে পারতেন। যতীন্দ্রনাথ দাসকে তিনি না করতে পারতেন, তিনি বললেন ওই টাকায় জমি কিনুন, অ্যাপ্রুভ করলেন। তার মানে গিদনি ইজ এ নিউ জেরুজালেম, এটাকে স্বীকার করতে কোনো অসুবিধা নেই। গিদনি ইজ এ নিউ জেরুজালেম। 18 খণ্ড আলোচনা প্রসঙ্গ থেকে উদ্ধৃত করে বলছি, আলোচনা প্রসঙ্গের 18 পার্ট গিদনি ইজ এ নিউ জেরুজালেম। তাহলে নিউ জেরুজালেমের যারা সক্রিয় সদস্য হবেন, শক্তি এবং গতি যদি থাকে, তাহলে ওয়ারে আসুন, ব্যাটল ফিল্ডে আসুন। আর তা যদি না থাকে, দূর থেকে দেখুন, মহাপ্রভু বলেছেন কাজ নাই সখী তাদের লইয়া। এ কথা পরিষ্কার মহাপ্রভু বলেছেন। শুধু রাজনীতি, কমিটি, পরিষদ, এই ক্ষমতা, পদ, পদবি, অর্থ নাড়াচাড়া করার জন্য যারা লালায়িত এবং ঈপ্সিত, কাজ নাই সখী তাদের লইয়া। বাইরে থাকুক তারা, তারা করুক, কমিটি করুক, পরিষদ করুক, যা খুশি তাই করুক, কিন্তু নিউ জেরুজালেমের কাজের জন্য কিছু নিবেদিত আহুতির শব্দ প্রাণ চাই। ঠাকুর তাই আর্য ভিক্ষার মধ্যে বলেছেন, কে আছে এমন দরদি আর্য আত্মজ সন্তান? কে আছে এমন আর্য দরদি আত্মজ আমার সন্তান? তুমি এগিয়ে এসো, আত্মাহুতি দাও। কেন? এই ভারতবর্ষকে বাঁচাবার জন্য। দিস ইজ দি পার্ট অফ দিব্য জীবন। এতদিন আমরা দিব্য জীবনের কথা শুনেছিলাম, আর এই দিব্য জীবনের বাস্তব অভিব্যক্তি হচ্ছে তাই। আজকে এই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে আপনারা যারা আমার কথা শুনছেন, প্রত্যেকে সংকল্পবদ্ধ হবেন, প্রত্যেকে সংকল্পবদ্ধ হবেন আগামী জুলাই মাসের ঋত্বিক সম্মেলনে আমার দীক্ষা যেন বাড়ে। আপনার কাছে বাড়ি থেকে বিল বই দিয়ে আসবে আশ্রমের গাড়ি তেল খরচ করে, আর আপনি কালেকশন করে 10,000 টাকা জমা দেন। ভাই, আপনার ছেলে বা মেয়ে যদি অসুখ হয়, হাতে টাকা না থাকে, সরকার গাড়ি পাঠিয়ে অ্যাম্বুলেন্স পাঠিয়ে নিয়ে যায়, তখন তো নিজের মগজ খাটিয়ে, নিজের বুদ্ধি খাটিয়ে, নিজের যোগ্যতা খাটিয়ে টাকা জোগাড় করে আত্মীয়কে বাড়ি থেকে বার করে নিয়ে আসেন। সেখানে আগ্রহ কাজ করে, আর এখানে আগ্রহ কাজ করে না। তাই তিনি বলেছিলেন মনোযোগী হও না। অনুকূল ঠাকুরের প্রতি মনোযোগ তিনি চাননি। তিনি বলছেন একইভাবে স্ত্রী, পুত্র, কন্যা, এই শব্দগুলো পারফেক্টলি তিনি উচ্চারণ করেছেন। স্ত্রী, পুত্র, কন্যা, এদের মুখ ভাবতে গেলে যেন আমার মুখ মনে পড়ে। ওদের প্রতি যে আগ্রহ তোমার অ্যাক্টিভেট হয়ে আছে, সেই আগ্রহ ওখান থেকে উইথড্র করো। সেই আগ্রহ তুমি আমার ক্ষেত্রে নষ্ট করো। তাপস যে প্রারম্ভিক কথনকে নিবেদন করলো, দিস ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ইষ্টভীতি, দি পার্ট অফ ইষ্টভীতি, দি পার্ট অফ পঞ্চমহাযজ্ঞ। সুতরাং আজকে এই ক্ষেত্রে আমাদের এই উৎসব থেকে সংকল্প গ্রহণ করতে হবে, এটা আমি চাই কি চাই না। পাঞ্জার জন্য অনেক সুপারিশ আমি জীবনে দেখেছি, ঠাকুর পছন্দ করতেন না, ঠাকুর পছন্দ করতেন না। যদি ফুল ফোটে, তার গন্ধ বাতাস বয়ে নিয়ে যায়, মানুষ ডেকে স্বেচ্ছায় আপনাকে পাঞ্জা দেওয়ার জন্য বলবেন, আর পেছন পিঁপড়ের শাড়ির মতো ঘুরে ঘুরে একটা পাঞ্জা দিন, একটা পাঞ্জা দিন, একটা পাঞ্জা দিন। যত দেখেছি সব অপদার্থ এবং অকর্মণ্য হয়ে গেছে, মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষের প্রতি সেবা, ভালোবাসা, পরিচর্যায় মানুষ তাকে গ্রহণ করেনি। আজকের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে থেকে তার দিব্য জীবন এবং বাণী এত প্রাসঙ্গিক। আরেকটি খণ্ড মুহূর্তের কথা বলছি। ডাক্তার প্যারিনন্দী ঠাকুর ডেকে পাঠাচ্ছেন সমানে, প্যারিনন্দীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দীর্ঘ সময় ধরে ঠাকুর অপেক্ষা করছেন। অপেক্ষা করতে করতে এক সময় তিনি বললেন, দেখ তো প্যারি কনে। এই যে খুঁজতে যাচ্ছে লাস্ট ম্যান, তখন দেখছে প্যারিনন্দী ঠাকুরের ঘরের দিকে আসছে। ঠাকুর দেখেই বলছেন, তো ডেকে ডেকে হয়রান হয়ে গেলাম, তুই গেছিল কনে? বলছেন, আর বলবেন না ঠাকুর, আপনার সব কাজকর্ম সেরে বাড়িতে ঘুরে ঢুকে যেমন গায়ের রং দুধে হালতা টুকটুকে ফর্সা প্যারি ডাক্তার, ঠিক তেমন তার ঘরের বিছানার চাদর ধবধবে সাদা, মাথার কাছে একটা জানলা একদম ধবধবে সাদা। বলতে জানলাটা খোলাই থাকে। আমি ঘরে ঢুকে দেখি বড়মার ঘরে 22খানা বিড়াল ছিল। ওই একটা বিড়াল ঢুকে আমার বিছানায় হেগে মুটি একসা করে রেখেছে মাঝখানে। এইগুলো কেচে পরিষ্কার করে ধুয়ে আর একটা চাদর পেতে আসতে আমার সময় লাগলো। আপনি ডাকলে আমি আসতে পারবো? ঠাকুর কোনো কিছু বললেন না। তারপরে তুই কী করলি? বললে, আমার রাগ হয়েছিল, আমি ওই খিল দেয় না ডাঁসা, ওই বিড়ালটা আমার দিকে মেউ করে তাকা আছে এরম করে হাগামতার পরে আমি ডাঁসাটা নিয়ে সারা ছুঁড়ে মারিছি। বিড়াল তো জানলা দিয়ে পালাই গেছে, কিন্তু ওর পাছার দিকে বাঁ দিকে একটু লাগিয়েছে। তারপর থেকে জানলাটা বন্ধ করে দিয়েছে, আর খুলি নাই। ঠাকুর আর কোনো কথা বললেন না। 15-20 দিন বাদে বিড়ালের উৎপাত নেই, ঝামেলা নেই। প্যারি ডাক্তার জানলাটা খুলে দিয়ে আবার বেরিয়ে এসছে। তার পরের দিন গিয়ে দেখে বড়মার ঘরের
প্রায় 22খানা বিড়াল ওই বিছানার ওপরে বসে শুধু হাগামোতা না, হাগামোতা তো আছেই, দাঁত দিয়ে টেনে খিমচে ছিঁড়ে চাদরটাকে কুটি কুটি করে ফেলেছে। প্যারি ডাক্তার ওইসব পরিষ্কার করে ঠিক করে ঠাকুরের কাছে এসে বলছেন, এটা একটা ব্যবস্থা করা দরকার। বলছি কি? বলো, একটা বিড়ালের ডাসা দিয়ে মারিছিলাম, তার পরিবর্তে বড়মার 22টা বিড়াল আমার খাটের এবং ঘরের এই দশা করেছে। ঠাকুর হাসতে শুরু করলেন, হাসতে হাসতে বলছেন, দেখেছিস শালা ইতর নিকৃষ্ট জানোয়ার হলে হবে কি, ইন্টিগ্রেটেড শালা সংহতি সম্পন্ন। তুই একটার পাছায় ডাঙ্গসের বাড়ি বাড়িছিস, বাকি 21টা আসে জুটে তোর ওপরে প্রতিশোধ নিচ্ছে। শালা জানোয়ার একত্রিত হতে পারে, মানুষে পারে না। জানোয়ার একত্রিত হতে পারে কিন্তু মানুষ পারে না। কেন? মানুষ ফ্রম উইদিন ডিসইন্ডিকেটেড, ফ্রম উইদিন ডিসইন্ডিকেটেড, মানসিকভাবে ডিসইন্ডিকেটেড। তাই আমাদের ঠাকুর বলেন, একো মেবা দ্বিতীয়ম শরণ্যম। তাই তিনি বারবার বললেন, একজনকে মানা অভ্যাস করো। বাণীর মধ্যে বললেন, যে মানে সে জানে, যে মানে না সে জানে না। বারবার তিনি মানার কথা বললেন, বারবার এই মানার কথা তিনি আমাদের কাছে তুলে ধরলেন। ঠাকুরকে অশ্বিনী কুমার বিশ্বাস জিজ্ঞেস করছেন, মানার কথা বলছেন, কি করে মানবো, কি করব? ঠাকুর হাত দুটো চিৎ করে বললেন, খুব সহজ, সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাকে দেখবেন, আমি আমার মায়ের জন্য কি করি, ব্যাস হয়ে গেল। আপনারা আমার জন্য তাই করবেন। আমি আমার মায়ের জন্য কি করি দেখবেন, আর আপনারা আমার জন্য তাই করবেন। খুব সহজ। সেই সহজ পথটি সেদিন অনুসরণ করেছিল বলে আজকে ইমারতের এত বড় প্রাসাদের মধ্যে আজকে গিন্নি সৎসঙ্গ দাঁড়াতে পেরেছে। কেন? ওই মান্যতার অভ্যাসটা ছিল, ওই শ্রদ্ধার ভাগটা ছিল বলে এত দূর পর্যন্ত দাঁড়ানো সম্ভবপর হয়েছে। ডক্টর বৈদ্যনাথ শীল, এই যে গৌতম বসে আছে বর্ধমানে বাড়ি, একজন ডিলিট, অত বড় একজন পণ্ডিত ব্যক্তি, যিনি ব্যাকরণ কৌমুদী বলে ঠাকুরের ভাষার ব্যাকরণ তৈরি করেছিলেন, অদৃশ্য অজ্ঞাত কারণে সেটা প্রকাশ হয়নি। সেই বৈদ্যনাথ শীল ঠাকুরের কাছে বসে আছে। ওই প্যারি ডাক্তারের অভিযোগ শুনে ঠাকুর ডাক দিলেন পঙ্কজ সান্যালদাকে। ডাক দিয়ে বললেন, এক কাম করবে পারবো? বলে কি? এক্ষুনি সাইকেল করে বাজার যায়, ওই বড় বউর ঘরে যে কটা বিড়াল আছে সেই কটা ঘন্টা গুনে কিনে নিয়ে আয়গা, আর সব কটা বিড়ালের গলায় লাগায় দে। তখন ডক্টর বৈদ্যনাথ শীল সরাসরি ঠাকুরকে প্রশ্ন করছেন, আপনি তো সত্তা পোষণী, সত্তা পালি, বিড়াল যে ইঁদুর খাবে এটা তো আপনি তৈরি করেছেন, ইঁদুর বিড়ালের খাদ্য। তাহলে বিড়ালের গলায় ঘন্টা বাঁধলে যদি ইঁদুর ধরে খেয়ে নেয় তাহলে তো ইঁদুর পালা যাবে। আপনি এই খাবার কেড়ে নিচ্ছেন, শিকারগুলো কেড়ে নিচ্ছেন ওদের মুখ থেকে ঘন্টা বাঁধিয়ে। একদম স্ট্রেট প্রশ্ন করলেন। ডেমোক্রেসি কাকে বলে তার জ্যান্ত নমুনা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি বলছেন, পরমপিতা সবার, ইঁদুরের গলায় ঘন্টা বাঁধার সঙ্গে, বিড়ালের গলায় ঘন্টা বাঁধার সঙ্গে সঙ্গে বিড়াল যখন মুভ করতে শুরু করবে টুং টুং করে ঘন্টা বাজা শুরু হবেনি। ওই শব্দ শুনে যদি ইঁদুর সতর্ক এবং সাবধান হয় তাহলে সেটা বেঁচে গেল পরমপিতার দুনিয়ায়। আর যদি অভিভূত হয়ে অবসেসড হয়ে থাকে তাহলে তার পরিণতিকে পরমপিতা না, ওই ইঁদুরই আহ্বান করে নিয়ে আসছে। তা যজন যাজন ইষ্টভৃতি সৎসায়নী সদাচারের মধ্য দিয়ে তার দিব্য জীবনের সতর্ক বার্তা তিনি আমাদের কাছে দিয়েছেন। এই অনুশীলনী অভ্যাস যদি আমরা করি আমাদের নিরাপত্তা সুনিশ্চিত। আর এই ঘণ্টার ধ্বনি শুনেই যদি আমরা উপেক্ষা এবং অবজ্ঞা করে যাই, ঠাকুরের বাণী মনে করিয়ে দিচ্ছি, আজকেও ঋত্বিক সম্মেলনে বলেছি, বাণীটা এখন ডিলিট হয়ে গেছে। কেশব কেশব ডাকছ কত, কেশব কেশব ডাকছ কত, চাইছো সব হিসেব মতো। বলি, কেশব কি তোর বাপের চাকর? করবে সব তোর সময় মতো। এই উত্তর আমাদের কাছে ভেসে আসবে, এই উত্তরটা আমাদের কাছে ভেসে আসবে। সেই কারণে আগামী দিন গিদনি সৎসঙ্গের যুদ্ধ দেওঘরের বিরুদ্ধে নয়, গিদনি সৎসঙ্গের আন্দোলন ঠাকুর পরিবারের বিরুদ্ধে নয়। গিদনি সৎসঙ্গ ঠাকুর পরিবার এবং দেওঘরকে অশ্রদ্ধা করে না, অবজ্ঞা করে না। তার লীলাভূমি গিদনি সম্মান এবং শ্রদ্ধা এবং প্রণাম জানায়। গিদনি সৎসঙ্গের আন্দোলন আদর্শের আন্দোলন, নীতির আন্দোলন। গিদনি সৎসঙ্গের আন্দোলন আদর্শ এবং নীতিকে নিয়ে আন্দোলন। যেখানে আচার্য বিকিরণের কথা বলছে, একটা মজার গল্প বলি। আমি একটা ধান্যকুড়িয়া বসিরহাটের কাছে ধান্যকুড়িয়া রাজবাড়িতে গিয়েছিলাম, একজনের জমিদার বাড়ির একজনের শ্রাদ্ধ উপলক্ষে। তা যার বাবার শ্রাদ্ধ যে ছেলে করছে, পুরোহিত ওখানে বসে বলছে
যে একটু দুটো মাটি সরাতে একটু টয়লেটে গিয়ে পেচ্ছাপ করে নিয়ে আসুন। বলে কেন? বলে শ্রাদ্ধের পিণ্ডি দিয়েছেন না, ওই পিণ্ডির ওপরে আপনার পেচ্ছাপ একটু দিতে হবে, 2 ফোঁটা করে। বলছে আমার বাবার শ্রাদ্ধে বাবার পিণ্ডের উপরে আমার পেচ্ছাপ দেবো? বলে আমি কি আর বলছি, শাস্ত্র বলছে। বই খুলে দেখিয়ে দিল, পিণ্ডে মূত্রদান, একদম পরিষ্কার লেখা আছে পিণ্ডে মূত্রদান। একজন অভিজ্ঞ মানুষ ছিলেন, তিনি বললেন ওটা প্রিন্টিং মিস্টেক, পিণ্ডে সূত্রদান, ইদাং আবরণাং, পিণ্ডকে আবরিত করা হচ্ছে, ইদাং আবরণাং, ওটা প্রিন্টিং মিস্টেক, দন্তের ছটা ম হয়ে গেছে। আজকে গিদনির যুদ্ধ এইখানে, গিদনির আন্দোলন এইখানে, দন্তের শকে ম করে ফেলা হয়েছে। আচার্য থেকে বিচ্ছিন্ন বিকেন্দ্রিক করার জন্য আমাদেরকে আজকে এই আন্দোলনে সামিল হতে হচ্ছে। আর সেটা শুধু এই কয়েকজন লোক নিয়ে, এই কয়েকটা জেলা ভিত্তিক আন্দোলন করে আমরা একে বিশ্বের সামনে উপস্থিত করতে পারবো না। আমরা সেই ভারতের রাম রাজ্যের মতন চাই, যেখানে সেই আদর্শকে অনুশীলন অভ্যাসের মধ্য দিয়ে সেই যজ্ঞকে উৎপন্ন করার মতো মানুষ, তার জন্য আমরা পরিবারপঞ্জি লাগু করেছি। প্রত্যেকে নিয়ে যাবেন এবং পরিবারের প্রত্যেকে ফিল আপ করবেন। আমরা মাপতে চাই জুলাইয়ের মধ্যে কোন অঞ্চলে আমাদের কত দীক্ষিত মানুষ আছে, কোন কোন অঞ্চলে আমাদের কত দীক্ষিত সংখ্যা আছে, আমরা আদমশুমারি করতে চাই। আর আদমশুমারির মধ্য দিয়ে আমাদের শক্তিকে বৃদ্ধি করতে চাই এবং সেই অনুযায়ী আমরা পারস্পরিক সেবা, যোগাযোগ এবং পরিবন্ধনের মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী সংহত রাষ্ট্রিক পরিকাঠামো তৈরি করতে চাই। ঠাকুর বলেছিলেন স্টেট উইদিন স্টেট, গভর্নমেন্ট উইদিন গভর্নমেন্ট। সেই আন্দোলনের জন্য গিদনি প্রস্তুত। একদিন আমরা শুধু ভারতবর্ষ নয়, বিশ্বের সামনে একটাই মুখ থাকবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, বিশ্বের সামনে একটাই নীতি থাকবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নীতি, বিশ্বের সামনে একটাই আন্দোলন থাকবে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আন্দোলন। তাই জন্য তার দিব্য জীবন এবং বাণীকে আশ্রয় করে এই মহতী ভগবত উৎসব 3 দিন ব্যাপী উদযাপিত হলো। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জ্ঞান, অভিজ্ঞতা, আমার অনুভূতি, উপলব্ধি আপনাদেরকে যে শাব্দিক আল্পনায় বর্ণনা করলাম, উপসংহার পর্বে যে বিষাক্ত বারুদ রাশিয়া থেকে ইউক্রেন, তেহরান থেকে আফগানিস্তান হয়ে আমেরিকা পর্যন্ত, আজকে আপনারা জানেন যে সমুদ্র স্তরের জল, বায়ুর স্তর কত দূষিত হয়ে গেছে। ভয়ঙ্করভাবে পরিবেশ বিজ্ঞানীর ইকোলজিস্ট আশঙ্কা প্রকাশ করছেন বারবার, যে কোনো সময় আমাদের ভয়ঙ্কর রকমের রোগ উপস্থিত হতে পারে। বাঁচার রাস্তা কিন্তু ডক্টর ডিটেক্ট করার আগেই আমরা চলে যেতে পারি। একমাত্র বাঁচার উপায় হচ্ছে নাম। আমাদের ভারতবর্ষের প্রাক্তন শিক্ষামন্ত্রী, সেদিন টেলিভিশনে দেখলাম রাশিয়া অলরেডি আবিষ্কার করে ফেলেছে স্কাই আমব্রেলা। রাশিয়া আবিষ্কার করেছে স্কাই আমব্রেলা। যতই নিউক্লিয়ার ওয়ার হোক না কেন, ভারতবর্ষ তার 15খানা পাবে। এখনও না, কয়েক বছর দেরি আছে। ভারতবর্ষ তার 15খানা পাবে। যেমন সুদর্শন চক্র দিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিল, ভারতবর্ষ 15খানা পাবে স্কাই আমব্রেলা। সমস্ত আকাশকে ভারতবর্ষ জুড়ে আমব্রেলার মতন সুরক্ষা দেবে, যেখানে অ্যাটমিক রিচার্জ করলেও সেটা বাউন্স করে যাবে ভারতবর্ষের মধ্যে। নিরালা নিবেশে ডক্টর প্রতাপচন্দ্র রাশিয়া ঘুরে আসার পর ঠাকুর অনুকূল চন্দ্র জিজ্ঞেস করছেন কি দেখে আসলেন নতুন। ঠাকুর অনুকূল চন্দ্রকে বলছেন রাশিয়া একটা নতুন ইনভেন্ট করতে যাচ্ছে। বললো কি? স্কাই আমব্রেলা। সেদিন শুনেছি নিরালা নিবেশে ডক্টর প্রতাপচন্দ্রের মুখে স্কাই আমব্রেলা। কিন্তু ঠাকুর, এর থেকেও পাওয়ারফুল মিসাইল যদি বানিয়ে ফেলে কেউ, তাহলে আমব্রেলা ভেদ করে চলে যাবে। ঠাকুর হাসতে হাসতে বলছেন আমাদের শরীরের মধ্যেই সেই প্রোটেক্টিভিটি রয়েছে। নাম করলে পরে প্রতাপবাবু আমাদের স্টিমুলেশন, নাম হচ্ছে নার্ভোজেনিক স্টিমুলেটর। নাম করলে পরে ওই স্টিমুলেশন 1000 গুণ বেড়ে যাবে। ওটাও আপনার বৃত্তের চারদিকে বা ইলেকট্রিক্যাল ইমানেশন যতটুকু রেডিয়েট করছে সেই অনুযায়ী স্কাই আমব্রেলার কাজ করতে পারে। সুতরাং নাম করার ভেতর দিয়ে আমরা যে সুরক্ষিত থাকতে পারি, নাম করার ভেতর দিয়ে আমরা যে নিশ্চিত থাকতে পারি, ঠাকুর অনুকূল চন্দ্র পবিত্র ভাগবত দীক্ষা গ্রহণের মধ্য দিয়ে কথা বলেছে। গিদনি সৎসঙ্গ ঠাকুরের হকার নয়, গিদনি সৎসঙ্গ ঠাকুরের সেলসম্যান নয়, ফেরিওয়ালা নয়, বাড়ি বাড়ি গিয়ে বলবে দীক্ষা নিন, দীক্ষা নিন, দীক্ষা নিন। নো, উই আর নট সেলসম্যান, উই আর নট ফেরিওয়ালা, উই আর নট হকার অ্যাট অল। আমরা জীবনের কথা বলবো, আমরা বিজ্ঞানের কথা বলবো,
আমরা বাঁচার কথা বলবো, আমরা অস্তিত্বের কথা বলবো, আমরা সংহতির কথা বলবো, আমরা সুদৃঢ় সুন্দর ইন্ডিকেটিভ ওয়ে আমরা আনফোল্ড এবং স্প্রাউট করে দেখাবো। উই আর দি মেসেঞ্জার অফ আওয়ার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই প্রার্থনা আপনাদের সবার চেতনার চৌকাঠে রেখে আমি উচ্চারণ করছি বিষাক্ত বারুদের গন্ধের বাতাসের মধ্যে, ওং মধুবাতারিতায়তে মধুষ্করন্তি সিন্ধবা মধিন্ন শান্তশোধি মধুনক্তা মুতৌষসা। ওং মধুমত পার্থিবং রজঃ মধুদৌরস্তু ন পিত মধুমান্য বনস্পতির্মধুমাংস্তু সূর্যঃ মা দীর্ঘাবো ভবন্তু না। ওং মধু ওং মধু ওং মধু গতির্ভর্তা প্রভু প্রেষ্ঠা ঈশ্বর পুরুষোত্তমঃ আব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাতা সদ্গুরুস্ত্বং নমস্তুতে। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। ঘাবড়াবেন না কেউ, শক্ত থাকবেন। আমাদের বড় অভিযানের জন্য প্রস্তুতি নেবেন, কেউ ঘাবড়াবেন না, শক্ত থাকবেন, দৃঢ় থাকবেন। কোনো সংকট সমস্যার সামনে পড়লে পরে পিছাবেন না, এগিয়ে যাবেন। আর ভেতরে ভেতরে জব নিরন্তর নিরবচ্ছিন্ন লাগিয়ে যাবেন, রক্ষা করবেন গুরুদেব। আমি থান্ডার কনভিকশনের সাথে বলে গেলাম, অকপট বিদ্বেষ ঈর্ষাহীন মন নিয়ে পরশ্রী কাতরতাকে বিসর্জন দিয়ে নাম জপ ধ্যানের প্রতি যাকে ধ্যান করছি তার প্রতি অনুরাগ নিবিষ্ট চান আমাদের রক্ষা কবচ। জয় গুরু, আপনাদের জয় জয়কার হোক। ভালো থাকবেন সবাই। জয় গুরু।